ঠিক আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমি পাশের রুমে যখন রাত্রে বই নিয়ে পড়াশোনা করতে বসতাম, দেখতাম আমার বাবা মা দুইজনে উচ্চস্বরে আওয়াজ করত, ঝগড়া করত। ব্যাপারটা একদিন দুদিন মাঝে মধ্যে যখন এমনটা হতো, হঠাৎ করে আমি একদিন বাবাকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, আমি যখন পাশের রুমে পড়াশোনা করতে বসি 10টা-11টা বাজে, তোমরা স্বামী স্ত্রী দুইজনেই যখন ঘুমাইতে যাও, তোমাদের মধ্যে হয়টা কি এমন যে ঝগড়া বেঁধে ওঠে? বাবা বলল, শিউলি, তোকে এই কথার উত্তরটা এখন না দিই, পরে এক সময় দিই। আমি বললাম, ঠিক আছে বাবা, অবশ্যই ব্যাপারটা মিট করতে হবে, আমাকে নিয়ে এই কথাটা কিন্তু একটু আলোচনা করবে বাবা। বাবা বলল, ঠিক আছে, আমি কাল অফিস থেকে ফিরে আসি। বাবা সরকারি জব করত, আর আমার মা সে খুব বিলাসিতা করত, খুবই, মানে সেও নিজেও শিক্ষিত মহিলা, তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। একটা মেয়ে সে যদি নিজে হাত ভরা টাকা ইনকাম করে, তাহলে স্বামীকে কতটুকু প্রাধান্য দেয় বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। তারপরে পরের দিন বাবা অফিস থেকে ফিরে এসে বিকেল টাইমে আমাকে নিয়ে আলাদাভাবে বসলো, বলল, শিউলি, কি বলবো রে মা, চল, তুই যাকে মা বলে ডাকছিস উনি একটা বাইজা মহিলা। আমার বাবা মাকে কখনো নাতিনুকায় মুখ দেখাতে পারিনি এই জন্মে, তাই তোকে সেই ছোট্টবেলায় একটা গরিব মানুষের কাছ থেকে দত্তক নিয়ে এসে আজকে মানুষের মতো মানুষ করে এত বড় সুশিক্ষায় শিক্ষিত করে তোকে বড় করে তুলতেছি। তুই আমার জন্মের মেয়ে না রে বাবা, তোকে দত্তক নিয়ে এসে নিজের সন্তানের অভাবটা পূরণ করেছি কোনো রকম, কিন্তু তোকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দিইনি, তোকে কোনো অভাবই বুঝতে দিইনি। কিন্তু আমি আজ নিজে সুখী না রে মা, তোকে আর কী বলবো, তুই এখন কলেজে পড়াশোনা করিস, যুবতী হয়ে গেছিস, দেখ পাশের রুমে যখন পড়াশোনা করিস তোর মা প্রতিনিয়তই আমাকে কোনো ভ্যালুই দেয় না। ওই যে একটা শিক্ষিত মেয়ে, তাছাড়া তারা বাবা মায়ের টাকা পয়সার অভাব নেই, তার মধ্যে খুব বিলাসিতা, তাছাড়াও সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আমি যদিও সরকারি চাকরি করি, আমার টাকার আশায় সে থাকে না, সে নিজেও হাত ভরা টাকা ইনকাম করে। কিন্তু বাবারে, প্রতিনিয়ত প্রত্যেকটা ছেলেরই বইয়ের শখ আহ্লাদ থাকে, তোর মাই জীবনে আমাকে সেটা খুব কমই ইচ্ছা পূরণ করেছে। এখানে আমার আফসোস, তুই আমার জন্মের মেয়ে না হলেও মেয়ের মতোই, তোকে আর না বলে পারছি না, একটু ব্যাপারটা বুঝিনি, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি বললাম, বাবা, তাহলে তুমি তার কাছে আপত্তি না করে চুপচাপ ঘুমিয়ে পড়লে তো পারো, তাহলে তো বিষয়টা চুকে যায়। অযথা প্রতিনিয়ত দুজনের এরকম ঝগড়া বেঁধে ওঠো, এটা আশেপাশের মানুষ জানলে কী ভাববে? বাবার চোখের কোণে আমার কথা শুনে যেন হালকা জল এসে গেল। বলছে, মারে, কি বলবো তোকে, আজ নতুন না তো, কতটা বছর যে বইয়ের কি স্বাদ আমি বুঝতে পারি না। আর তাছাড়া তো তুই জানিস না, আমাকে শুইয়ে রেখে আমার পাশে এসে অন্য ছেলের সাথে রাত ভরে মোবাইলে গল্প করে, জিজ্ঞেস করলে এটা বলে যে এটা আমার অফিসের কলিগ, অফিসের কাজকর্ম নিয়ে কথা বলে। কি বলবো আর, আজকাল যে জামানা পড়েছে আমি তো সব বুঝি রে মা। তোর মা যে কি করছে না জানে, কোথায় কোন কার সাথে পরকীয়া করছে। আমি তখন ব্যাপারটা বুঝে ফেললাম, বললাম, বাবা, তুমি চুপ থাকো, আমি দেখছি ব্যাপারটা কী করে দেয়। তাছাড়া আমার আজ বাদে কাল বিয়ে দিতে হবে, আমি যুবতী হয়ে উঠছি, তাছাড়া আমি দেখতে শুনতেও বেশ সুন্দরী, একটা ভালো ঘরে তোমরা আমাকে বিয়ে শাদী দেবে তোমরাও বলছো, কিন্তু তোমাদের সংসারে যদি প্রতিনিয়ত এইভাবে অশান্তির জ্বর বয়, তাহলে আমার ভালো জায়গায় বিয়ে হবে না বাবা। বাবা বলল, তুই চিন্তা করিস না, তোর এই সংসারে সারা জীবন জায়গা আছে, দেখে তোর মার কোনো ব্যবস্থা করতে পারে কি না। আমার দেওয়ার দর্শ হয়েছে না রে মা। আমি বললাম, কেন বাবা, মায়ের আবার কী করবা তুমি? এই কথা বাবার উত্তর দিল না, আর বলল, দেখ না। তারপরে এক যায় দু যায়, ঠিক 1-1.5 মাস পরে মা অন্য একটা ছেলের সাথে ভেগে চলে গেল মায়ের অফিসের
5 দিন 7 দিন সে আর বাড়িতে ফেরে না। ফোন করলে ফোনের সুইচ অফ। বাবা আমাকে বলল, শিউলি এখন দেখ, তোকে যে কথাটা বলেছিলাম একটু ধৈর্য ধর, তুই অচিরেই দেখতে পারবি। তার মানে রাত জেগে জেগে আমার পাশে বসে আমার বউ যদি অন্য ছেলের সাথে পরকীয়া করে রাতের পর রাত গল্প করে কাটিয়ে দেয়, তাহলে তার জীবনটা কি হতে পারে। দেখ, সে আজকে তার পছন্দের ছেলের সাথে ভেগে চলে গেছে। যা হোক, আমার বাবার মুখে এই কথা শুনে আমার খুব কষ্ট হলো। আহারে, বেচারা খুব কষ্টে আছে। তারপরেও একটা ছেলে মানুষ যদি বউয়ের কাছ থেকে দাম্পত্য জীবনে রাতের পর রাত এভাবে অনাহারে অসুখী থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয় বন্ধুরা। আর আমি একটা যুবতী মেয়ে, তাদের এই ব্যাপারটা মোটেও ভালোভাবে নিচ্ছিলাম না। ওয়েট করলাম 1 মাস। বেচারা গেল তো গেলই বাবার সংসার থেকে, আর ফিরল না। তার ফোনের আজও সুইচ অফ, কালো সুইচ অফ। তারপরে ঠিক 6 মাস পরে তার বাবার বাড়ি থেকে একটা ফোন আসলো, তাদের মেয়েকে পাওয়া গেছে এবং আমার বাবাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। সে নাকি তার অফিসের বসের সাথে বিয়ে শাদী করে ফেলছে। বাবা বলল, আজকে আমার ঘাট থেকে একটা বড় বোঝা নামল রে মা। শিউলি, আমি যেন আজকে মুক্ত। আমি বললাম, কেন বাবা, এত খুশি তোমার? ছেলেদের বউ চলে গেলে ছেলেরা একটু মন ভার করে, কিন্তু তুমি দেখছি একটু ব্যতিক্রম। বলছে, না রে শিউলি, আমি কি বলবো তোরে, কতটা বছর এই বোঝাটা আমি ঘাট থেকে নামাইতে পারছিলাম না, আজ যেন আমি মুক্ত। তাছাড়া আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু এই জীবনে সুখ মিলল না। তারপরে আমি বললাম, বাবা তাহলে একটা ভালো দেখে বিয়ে শাদী করে ফেলো, তোমার সেবা যত্ন করার জন্য তো একটা লোক দরকার। বাবা বলছে, আবারও আর কোনোদিন কখনো এই সংসারে আমি পরে মেয়েকে নিয়ে আসবো না। তুই আছিস না, তুই আমার দেখাশোনা করবে, তোকে আর বিয়ের সাথে আমি দেবো না, দিলেও অনেক দেরিতে দেব। আমি বললাম, কেন? বলছে, হ্যাঁ এই জন্যই দেরিতে দেব, তোকে এত বড় করছি, তার প্রতিদান তুই আমার সেবা যত্ন একটু করবি। তখন আমার মুখটা বন্ধ হয়ে গেল। আমি বললাম, ঠিক আছে বাবা, তাই হবে, তুমি যা করো। তারপরে বাবার আবার একটু অভ্যাস ছিল, প্রতিনিয়ত অফিস থেকে ফিরে বাবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাবা বিকেলে আবারও বের হতো বাড়ি থেকে। বাড়িতে একদম একা আমি, তার আর কোনো সন্তান আদি কেউ ছিল না। একদম গেটাল একটা বিল্ডিং বাড়ি, মাটাও অন্য সাথে ভেঙে চলে গেল। আমি একটা যুবতী মেয়ে, ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলো। কিছু করার ছিল না, আমারও তো কপাল দশা। সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, গরিব চাচা চাচি একটা ফুল বিক্রেতা বানিয়ে দিল। আর এই বাবা সেই ফুল বিক্রেতা থেকে আজকে একটা সুন্দর জীবন দান করলো। তার অবদানে হয়তো আজকে আমি লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়েছি, যুবতী হয়েছি, চেহারা সুন্দরীও, সব কিছু যেন অন্য ছেলেদের প্রাণ ছুঁয়ে যায়, এমনটাই আমাকে দেখতে। তারপরে সে প্রতিনিয়ত বাইরে যেত, তার আবার একটু বদ অভ্যাস ছিল, ওই সমস্ত একটু ছাইপাস এটা ওটা একটু খাওয়া, বুঝতেই তো পারছো তোমরা। সে মাতাল অবস্থায় মনে হয় বাড়ি ফিরত, এমনটা প্রতিনিয়ত আমি খেয়াল করতাম। তারপরে যখন সে রাত 11টা বাজে, প্রতিনিয়ত সে ওই সময় বাড়ি ফেরে। তার ওই সময় সেন্টিমেন্টাল কথাবার্তা দিক হারা হয়ে থাকে, তাকে কী বলে সে নিজেও জানে না। টাপুর টুপুর বৃষ্টি হচ্ছিল ঝিমঝিম করে। আমি বাবার রুমে মোবাইলটা দেখতে দেখতে একটু আলসা আলসা ঘুমিয়ে পড়ছি। বাড়িতে তো আর কেউ নেই। বাবা ওই অবস্থায় এসে শার্টটা আল্লাহর উপর রেখে আমার পাশে শুয়ে পড়ছে, আমাকে ডাক দেয়নি, লাইটটাও বন্ধ করে দিয়েছে। আমি চিন্তা করলাম যে আমি যখন বুঝতে পারলাম যে পাশে একজন কেউ শুয়েছে, কিন্তু তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। তার মানে আমিও জমজমে বৃষ্টির মধ্যে গভীর ঘুমে ঘুমিয়ে গেছিলাম।
আমার গায়ের দিকে আমার হাতটা পড়তে দেখি আমার জামা কাপড় খোলা, আমার গায়ে কিছু নেই। তখন চিন্তা করলাম হুট করে কী ব্যাপার, আমার গায়ে কোনো কিছু নেই, তাছাড়া আমার এই হাল কীভাবে হলো? আমি তো গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। পাশে দেখি বাবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, নিথর ঘুমে পড়ে পড়ে সে ঘুমাচ্ছে। আমি বাথরুমে গেলাম যে আমার সাথে কী হলো। ওদিকে দেখি একদম ভেজা। ব্যাপারটা অদ্ভুত মনে হলো, না কিছু একটা তো হয়েছে নিজের অজান্তে। তার মানে বাবা মাতাল অবস্থায় বাড়িতে ফিরে, ছি কী হলো এটা? তার তো ওই সময় দিক হারা হয়েছিল, তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু তাই বললে আমাকে, আমি বুঝতে পারিনি আমি এতটাই ঘুমিয়ে গেছিলাম। কি সর্বনাশা ঘুম রে! নিজের পার খুব রাগ হলো। বাথরুম থেকে পরিষ্কার হয়ে আমি রুমে ফিরলাম। বাবাকে জোরে জোরে করে ডাক দিলাম, একটু ভাত খেয়ে শুতেন, কখন আসছেন আমাকে রাখবেন না? বাবা যেন কোনোরকম নড়ে আবার ঘুমালো। আমি তাকে গায়ে ধাক্কা দিয়ে আবারও রাখলাম। সে কিছুতেই উঠল না, না দেখে গভীর ঘুমেচ্ছে, অথচ আমার এটা কি হলো? তারপরে নিজের গা মনে হচ্ছে নিজে টেনে ছিঁড়ে খুব রাগ হচ্ছিল। বাবা রুম থেকে বেরিয়ে আমি আমার রুমে চলে আসলাম। লাইটটা জ্বালিয়ে 10 মিনিট নানান রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। সে মাতাল অবস্থায় বাড়ি ফিরে এটা কি করব? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তার মানে কি আমি এতটাই যুবতী হয়ে গেছি যে সে এত কিছু করছে তবুও আমি না। তারপর যা হোক আবারও ঘুমিয়ে পড়লাম। মাঝ দুপুর রাত্রে এত চিন্তা করে আর কি করব। সকাল হলো, বাবার জন্য রান্না বান্না করে আমি কলেজে যাব ভাবছি, আর বাবা অফিসে যাবে। বাবাকে আগে খাওয়া দাওয়া করে বের করে দেব, তারপর আমি বাবার সামনে খাওয়ার পরিবেশন করলাম। বাবা খেতে খেতে বলছে, শুলি ব্যাপারটা একটু অন্যরকম, একটা কথা বলে যে মা তোকে। আমি বললাম, কি বাবা? মানে আমি বাবাকে কিছু বুঝতে দিচ্ছি না। বলছে, দেখ প্রতিনিয়ত রাত 11টা 10টায় আমি বাসায় ফিরি, তোর মা থাকলে তার সাথে যে আমার বিহেভটা হতো, আজকে বুঝি এরকম একটা কিছু হয়ে গেল, কিন্তু আমি মানে ওই ঘোর তালে কিছু বুঝতে পারিনি। তুই কি কিছু বুঝতে পেরেছিস? আমি বললাম, কই বাবা, আমি তো কিছু বুঝতে পারিনি, কি হয়েছে, কি এসব বলছো তুমি? বলছে, না রে শুলি আমি ঠিকই বলছি, এখন আমার খুব ভালো মনে পড়ছে। তুই কিছু বুঝিস নেই? আমি বললাম, কি বুঝবো বাবা? বলছি ওই রাত্রের ব্যাপারটা, আসলে ওই সময় দেখ আমি আর অতটা মানে দিক ফিরেস্তা থাকি না রে, আমি সব কিছু ভুলে যাই, ক্ষমা করে দিস আমাকে, আমি বড্ড একটা ভুল করে ফেলছি তোর সাথে। আমি বললাম, বাবা যাই করছো না করছো, হয়তো তুমি অজ্ঞাত থাকলে এটা করতে না, কিন্তু প্রতিনিয়ত তুমি এইভাবে মায়ের সাথে, তোমার তো মায়ের সাথে অশান্তি, বলে তোর মা আমাকে সারাটা জীবন যেভাবে জ্বালিয়েছে, তাই আজকে এই পথটা বেছে নিছি, বন্ধুদের সাথে একটু পেটে পড়লে আমার খুব ভালো লাগে। আর এই মুহূর্তে তোর মায়ের সাথে কি হতো আমি বুঝতাম না রে। আমি বললাম, ঠিক আছে। বলছে, তোর কেমন লেগেছে? আমি মুখটা মাটির দিকে নিচু করে বললাম, যা করেছ ভালোই করেছ, আমি তো গভীর ঘুমিয়েছিলাম বাবা, বুঝতে পারিনি। বাবা তখন বলছে, এত ঝড় তুফান তবুও বুঝতে পারিসনি? তার মানে তুই সাবালিকা হয়ে গেছিস রে মা? আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ মনে করো তাই। বলছে, এইভাবে যদি প্রতিনিয়ত একটু সেবা যত্ন করতে রে বাবা তুই আমার, তাহলে পরের মেয়েকে আর এ বাড়িতে আনতাম না। আমি বললাম, ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়ার খেয়ে অফিসে যাও, অফিস থেকে ফিরে এসে দেখা যাবে। তারপরে বাবা অফিসে চলে গেল। আমি বাবাকে খাইয়ে দেয় নিজে খাওয়া দাওয়া করে আমিও কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে আসলাম, বাবা দেখি শহর থেকে মানে অফিস থেকে ফিরে মার্কেটে গিয়ে আমার জন্য
তার শখের অনেক গহনাপাতি, আমার জন্য শখ করে শাড়ি, কত কসমেটিক্স, অনেক কিছু নিয়ে আসছে বাড়িতে। বলছে, শিউলি, প্রতিদিনের মতো আজকে আমি বন্ধুদের সাথে ওই সমস্ত সাইপাস খেতে আর যাবো না রে। আজকে তোকে নিয়ে আমি ঘরে বসবো, কটা কথা আছে তোর সাথে আমার, যদি একটু সময় দিতি। আমি বললাম, হ্যাঁ, সেই ছোট্টবেলায় আমাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছ, সুন্দর একটা জীবন দান করেছ। এখন তুমি যা খুশি তা করবে, আমি কি তোমার কথার অবাধ্য হতে পারি? তুমিই তো আমার মনের। যেন কথাটা সে অন্যভাবে নিল, বলছে, তুই কি রাগ করে বলছিস? আমি বললাম, না বাবা, একদম না। বলো কি বলবে। বলছে, ব্যাগটা হাতে নেই, দেখোর মধ্যে কি আছে। আজকে সুন্দর করে একদম বিয়ের পিড়িতে একটা মেয়ে যেভাবে সেজে গুজে বসে, এভাবে সাজুগুজু করে একটু দেখাবি রে মা। মনটা শান্ত হতো যদি এভাবে তোকে দেখতে পেতাম। আমি তার কথা, তার রহস্যময় এই সমস্ত চাওয়া আমি বুঝতে পারিনি। দেখি খুলতেই আমার জন্য সোনার নেকলেস, সোনার আংটি, আর কত কসমেটিক্স, মার্বেল দরজের শাড়ি। আমি মার্বেল দরজের শাড়িটা হাতে করে বাবাকে প্রশ্ন করলাম, বাবা, আমার জন্য এই মার্বেল দরজের শাড়ি আনছো কেন? এটাতে আবার কি ইচ্ছে তোমার পূরণ হবে? বলছে, বাবা রে, তোর মা যখন নতুন বউ হয়ে আমাদের বাড়িতে আসছিল, শৈশবের কথা বলছি, তখন শখ করে তোর মাকে মার্বেল দরজার শাড়ি কিনে নিয়ে এসে আমি পরাতাম। কেন জানিস? তখন আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা? বলছে, তোর মায়ের গর্তযুক্ত নাভিলটা এই মার্বেল দরজার শাড়ি পরলে মৃদু মৃদু দেখা যেত, আর এরকম দেখতে আমার ভীষণ আনন্দ হয় রে, খুব ইচ্ছে করে। তোর বেলাও ঠিক তাই। আমি যেন তার কথায় একটু লজ্জা পেলাম, তবু বললাম, ঠিক আছে বউ হারা তুমি, তোমার মনের মধ্যে অনেক কষ্ট বুঝি, ঠিক আছে, তোমার সমস্ত ইচ্ছায় পূরণ করব। তারপরে আমি আমার রুমে গিয়ে সুন্দর করে সেই যে গুজে গহনাপাতি গায়ে লাগিয়ে সুন্দর করে আমার গর্তযুক্ত ওটা এবং পুরুর ওটা খুব সুন্দর করে ডিজাইন করে তার সামনে ডিসপ্লে করলাম। সে আমাকে একদিনে তাকিয়ে দেখতে লাগলো আর বললো, এইদিকে আয় শিউলি। আমি তার কাছে আগিয়ে গেলাম। সে আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ভীষণ আদর করলো। আমারও খুব ভালো লাগলো। তখন মনে হচ্ছিল যেন এটা সজ্ঞান আমি একটা সত্যিকার মানুষের ছোঁয়া পেলাম। এই জীবনের প্রথম গাটা ছমছম করছিল, কেমন যেন শিহরণে আর পায়ের তলা থেকে মাটিটাই সরে যাচ্ছিল। ভীষণ ভালো লাগছিল, সময়টা অদ্ভুত। তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এইভাবে আর কতদিন বুকে আলগে রাখবে? আমি এখন যুবতী হয়ে গেছি, আজ বাদে কাল তো আমাকে বিয়ে দিতে হবে তোমাকে। আমি পরের বাড়ি চলে গেলে তোমাকে কে দেখাশোনা করবে শুনি? তাই বলি কি, আমি থাকতে থাকতে একটা বিয়ে শাদি করে ফেলো। এই যে এই সমস্ত শখ আহ্লাদ যত কিছু দেখতে মন চায়, তুমি তাকে সাজিয়ে গুছিয়ে দেখবে। সে কিছুতেই রাজি হয় না, বলে, তোকে কোনো দিন আমি বিয়ে হতে দেব না রে, তুই আমারই সংসার করবি। আমি হঠাৎ চমকে গেলাম তার কথায়। বললাম, সেটা আবার কীভাবে বাবা? আমাকে তো তুমি মেয়ের মতো করে লালন পালন করেছো। হ্যাঁ, হতে পারে তুমি আমাকে জন্ম দাওনি, রাস্তার থেকেই কুড়িয়ে এনে পেয়েছো, বুঝলাম। তাই বলে কিভাবে আমি কোন সম্পর্কে তোমার সংসারে থাকবো? তাছাড়া তুমি যেভাবে আচরণ করছো এভাবে তো আসলে হয় না। তখন উনি বলছে, হ্যাঁ, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তোকে আমি জন্ম দিইনি, তুই আসলে আমার সম্পর্কের কেউই না। চাইলে তোর সাথে আমি বিয়ে শাদী করে এই জীবনটা পার করে দিতে পারি রে, যদি তুই রাজি থাকিস। অমত করিস না রে বাবা, রাজি হয়ে যা। তার কথায় আমি একটু বিস্মিত হলাম, একটু চিন্তায় পড়ে গেলাম। আসলে সে এই মুহূর্তে যে কথাটা বলল, সে আমাকে জন্ম দেয়নি, তার আমি রক্তের সম্পর্কের কেউই না। তার মানে তার সাথে সরিয়ে মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতেই পারে। এটা ভেবে চুপ করে থাকলাম।
তাকে জিজ্ঞেস করলাম, তাহলে তোমার চাকরি, তুমি অসম্ভবে তোমার রিটায়ার্ড হলে পেনশনের টাকা? বলছে সব তোমার নামে আসবে। আমি অসম্ভবে সারাটা জীবন তুমি এই পেনশনের টাকা পাবে, আর তোমাকেও আমি একটা চাকরি বাকরির ব্যবস্থা যদি করে যেতে পারতাম, কিন্তু বলো তুমি রাজি কিনা। আমি বললাম ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। তারপরে আমাকে বললো যে আজকে আমি তোমাকে নিয়ে একটু মাস্তি করতে চাই, তোমার সেবা পেতে চাই শিউলি, তুমি না করো না। আমি তার কথায় না কোনো জবাব না দিয়ে বললাম মাথা নেড়ে ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া সেরে তার রুমে আমি যেয়ে বসলাম। সে উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, আমাদের গেটওয়ালা বাড়ি, এই বাড়িতে রাতে কেন, দিনেও একটা অন্য মানুষ আসে না বাবা, তুমি এভাবে দরজা লাগাচ্ছ কেন? বলছে, তোর এই সুন্দরী মায়াবতী মুখখানা দেখবো আমি, তোর মাথা ভর্তি কালো কোকড়ানো কালো কেশ, আর কোমল টষ্টসা দুটা ঠোঁট, হরিণী টানা টানা দুটা চোখ, আর তোর পায়ের থেকে মাথা অব্দি যেন সমস্ত কিছু মেয়ের যুক্ত রে। আমার প্রাণটা ছুঁয়ে যায় তোকে দেখলে। তোর মতো মেয়ের সেবাযতা পেলে আমার জীবনটা ধন্য রে। বাকি জীবনটা মনে হয় আমি খুব সুখেই কাটাতে পারবো, কারণ যে মহিলাটা আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে চলে গেল, অর্থাৎ তোর মা, সে এক যুগের মধ্যে কখনো আমাকে জীবনে সুখী করতে পারেনি। সে আমার কথার অবাধ্য হয়ে চলতো। আমার মধ্যে বড় কষ্টের পাহাড় তৈরি হয়ে গেছে, সেটাকে তুই শিউলি তিলে তিলে ক্ষয় করে দিবি তোর ভালোবাসে দিয়ে, পারবি না? আমি বললাম অবশ্যই পারবো। হঠাৎ করে সে ঝাপটে আবেগের বসে আমাকে বুকে টান দিয়ে জোরে জড়িয়ে ধরে ভীষণভাবে ঠোঁট খেতে লাগলো, আদর করতে লাগলো, মাথায় হাত বুলিয়ে। এক পর্যায়ে রাতটা নিভিতে সেদিন আমার সজ্ঞানে পাক্কা আধা ঘন্টা সে কী যে করলো বন্ধুরা বুঝতেই তো পারছো। পরে দেখি আমার মুখটা কেমন ঘরমাক্ত লাল হয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো। আমি আমার রুমে এসে মুচকি হাসি দিয়ে আয়নার সামনে মুখখানা দেখে খুব আনন্দ হলো। ভাবছিলাম এই বয়সে উনি এত সুন্দর, তার সমস্ত কিছু মানে বেশ ভালোই তো। যেটা ভাবছিলাম সেটা না, একে দিয়ে বাকি জীবনটা পার করে দেওয়া যেতেই পারে। তাছাড়া ওনার পেনশনের টাকায় আমার বাকি জীবন খুব ভালোভাবে চলে যাবে। এই বাড়ি, সয় সম্পত্তি, সমস্ত কিছুর মালিক আমি। তাছাড়া ওনার সাথে আমার খুব অচিরেই বিয়ে শাদী হবে। হয়তো মনের মধ্যে একটু কৌতূহল ছিল, এই 55-60 বছরের বৃদ্ধ মানুষ, তার জীবনে আর কী বা আছে, সে আমাকে কী উপহার দিতে পারবে। কিন্তু আমার ধারণাটা একদম ভুল, সে আমাকে যথেষ্টভাবে চালিয়ে নিতে পারবে বাকি জীবনটা। এটা ভেবে তার সাথে পরের শুক্রবারে আমি কাজী অফিস থেকে কোর্ট ম্যারেজ করে একদম সংসার করতে লাগলাম। 1 বছর যেতে না যেতেই সে আমাকে গর্ভবতী বানিয়ে দিল। আমি সন্তানের মা হতে যাচ্ছি, খুব আনন্দ হলো। সন্তান প্রসব করলাম, তা একটা মেয়ে সন্তান হলো। মেয়েটাকে আদর যত্ন করে মানুষ করতে লাগলাম। আর সে আমাকে দাম্পত্য জীবনে, তার জীবনের যে অভাবটা ছিল তার বউয়ের কাছ থেকে, সে প্রতিনিয়ত রাতে আমার কাছ থেকে উসুল করে নিত। দাম্পত্য জীবনে সে নিজেও সুখী হলো এবং আমাকেও সুখী করলো। সেই ছোট্টবেলার ফুল বিক্রেতা আজকে জীবনে কোন পর্যায়ে এসে কার সাথে কি হয়ে গেল, সবই উপরওয়ালার লিখন। এইভাবে তার সাথে সংসার করতে করতে 3 বছরের মাথায় আর একটা সন্তান হলো। 2টা সন্তানের মা হয়েও যেন আমার শুরু 3 দিন আরও বাড়তে লাগলো। আর সে আমাকে দেখে ক্রমেই মুগ্ধ হয়ে গেল, আমাকে যথেষ্ট ভালোবাসত। অফিস থেকে ফিরেই সে জড়িয়ে ধরে আগে 10 মিনিট আমাকে আদর করত। তারপরে হাত থেকে ব্যাগটা নামিয়ে সে ফ্রেশ হলে আমি তাকে খাইতে দিতাম। এভাবে প্রতিনিয়ত ভালোবাসা চলতে লাগলো তার সাথে আমাদের জন্য মহা সুখের সংসার। আর তার জীবনের সমস্ত কষ্ট আমি ভালোবাসা দিয়ে দূর করে দিলাম। আমিও যেমন হুষ্টপুষ্ট গোলভরা ছিলাম তার জীবনে,
তাকে যেন জীবন যৌবন এবং আমার মনের ভালোবাসা দিয়ে খুশি করতে পেরেছি। আর এই জীবনে বিয়ের পরে মনে হলো সেই ফুল বিক্রেতা থেকে আসতে হয়তো সে আমাকে যে জীবনটা দান করেছিল তার কিছুটা ঋণ হয়তো আমি পরিশোধ করতে পেরেছি তাকে এখন এই আদর সেবা যত্ন দিয়ে। তবে অবৈধ না, বৈধভাবে স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনে তাকে সুখী করতে পেরেছি। তারপরে বন্ধুরা, তার সাথে আমার সুখেই খুব দিন কাটতেছিল। তো আমার জীবনে সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে গরিব চাচা চাচি আমাকে ফুল আলিও বানিয়ে দিল। ফুল বিক্রেতার থেকে আজকে সাহেব বেড়াইতে গিয়ে আমাকে নিয়ে সে যে জীবনটা দান করে আবার শেষ পর্যায়ে তারই জীবন সঙ্গিনী করল। এটা একটা চমৎকার ব্যাপার। সেই গল্পটা মনের মধ্যে অনেকদিন চাপা রেখেছিলাম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের গল্পটা শুনে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের মানুষটাকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ততক্ষণে সবাই অপেক্ষা থাকবে, ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। আজ এ পর্যন্তই, টাটা।